حي على সেটা এত রাত্রে ক্লাস করে থাকতে অন্য পয়সা থাকতে মুদাফ ইলাইহি মুসলিমুন মক্কা মক্কার মুসলিমগণ মুসলিমুন মক্কা মুদাফ ইলাইহি আর মুসলিমগণ মক্কার মুদাফ ইলাইহি মুসলিমুন মুদাফ আর মক্কার মুসলিম মক্কার মুদাফ হালকা হচ্ছে নুন অপসারণে আলনে আর মুদাফ ইলাইহি আংশিক নমনীয় ফলে ফাতা নিয়ে যার স্ট্যাটাস প্রকাশ করছে মক্কা নোট যখন একটি আংশিক নমনীয় বা অনমনীয় শব্দের আংশিক অনমনীয় শব্দের আগে একটি শব্দ থাকে যা হালকা এবং তাতে আল নেই সেক্ষেত্রে একটি মুদাফ ইলাইহি তৈরি হয়েছে বলা যেতে পারে যদিও পরে শব্দটির স্ট্যাটাসে তাৎক্ষণিকভাবে যার মনে নাও হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্রেকে পরে আবার ফিরে আসলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আশরাফিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আলহামদুলিল্লাহ বলেন আমরা কি ফ্র্যাগমেন্টস এর কোনো ডিসকাশন যদি থাকে বলেন এবং চেইন কনসেপ্টটা ক্লিয়ার কিনা এটা বলেন আচ্ছা স্যার দেন নাও হোয়াট আমি যেটা ব্রেকের আগে রিকোয়েস্ট করেছিলাম সেটা হচ্ছে যে আপনাদের যদি কোনো নিড থাকে ডিসকাশন পয়েন্ট থাকে ফ্র্যাগমেন্টসে তাহলে সেটা এই ব্রেকের মধ্যে আইডেন্টিফাই করে রেখে আমাকে বলার জন্য তো এখন আপনাদের কাছ থেকে পয়েন্ট পেলে আমি এটাতে ডিসকাস করবো আদারওয়াইজ নেক্সট চ্যাপ্টারে চলে যেতে চাচ্ছি আপনি যদি কোনো পয়েন্ট না থাকে তাহলে আমি অন্তত এক দুজনের কাছ থেকে এক্সাম্পল পেতে চাই যে ইদাফা চেইনটা আপনারা বোঝেন কিনা এবং চেইন কিন্তু প্রত্যেকটা ফ্র্যাগমেন্টের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল যার মধ্যে জি ওয়ালাইকুম আসসালাম জি স্যার চেইনটা একটু আলোচনা করলে ভালো হবে ওকে চেইনটা করব আর দেখি অলরাইট ঠিক আছে সো চেইনটা হচ্ছে এখানে আমার একটা বাংলায় এক্সাম্পল দেওয়া আছে এক্সাম্পল যদি বোঝেন তাহলে খুব সহজ হয় বাংলা একটা কথা বলা হচ্ছিল আমার মায়ের খাবার এখানে আমার মা এটা কিন্তু একটা কি অফ রিলেশন না
ইদাফা তো জি বাক্যাংশ, ইদফা, একটা বাক্যাংশ। ইদফা। এটা আমার মা একটা একটা বাক্যাংশ। ইদাফা, এটা একটা ইদাফা। জি। আবার মা কিন্তু মাঝখানে কমন হয়ে গেল যে ইদফা, হ্যাঁ, একটা প্রথমটার শেষে মা আছে, পরেরটার শুরুতে মা আছে, মায়ের খাবার, আরেকটা ইদাফা। তাহলে এইরকম আরেকটা যখন ইদাফা। হয় যে মায়ের খাবার। ফ্র্যাগমেন্টস গুলোর একটার এন্ডিং পরেরটার বিগিনিং হিসেবে থাকে, পাশাপাশি যদি দুইটা থাকতো তাহলে আমরা চেইন বলতাম না, আমরা বলতাম দুইটা ফ্র্যাগমেন্ট পাশাপাশি বসে আছে, হইতে পারে এরকম আমরা কোরআনে পাই। কিন্তু যখন নাকি একটার এন্ড আরেকটার বিগিনিং হয় তখন একটা চেইন, এই চেইনটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা বাক্য চিনতে যে নিয়মগুলো অ্যাপ্লাই করব তার একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্রেক ইন চেইন আইডেন্টিফাই করা। যখন নাকি আমরা দেখব যে আমরা অর্থ না বুঝলেও এই গ্রামাটিক্যাল রুল অ্যাপ্লাই করে সিরিজ অফ চেইনস পাচ্ছি, তারপরে একটা ব্রেকের পর অন্য কিছু পাচ্ছি, তখনই আমরা বুঝবো যে এই ব্রেকটাতেই একটা বাক্য শুরু হচ্ছে। তো ওইটা পরের কথা, বাট আপাতত হচ্ছে কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে যে, কারণ আমরা এই ফ্র্যাগমেন্টস এর কথা এটাই বলেছি, বাক্যাংশ যেখানে আইদার ইসম অর ইসম হরফ কেমিস্ট্রি হচ্ছে, একটার সাথে একটা কানেক্ট হচ্ছে। এই কানেকশন যদি এমন হয় যে একটার এন্ডিং পার্ট পরেরটার বিগিনিং পার্ট হিসেবে আছে, কমন। এখানে যেমন মা কিন্তু দুই জায়গায় আছে, এই উদাহরণটাতে আমার মায়ের খাবার, এখানে কিন্তু মা দুই জায়গায় আছে, আমার মা মানে প্রথম পার্টের শেষে, আবার মায়ের খাবার পরেরটার শুরুতে, এই মা কিন্তু কমন। এই কমন যদি থাকে তাহলে আপনি চেইন পাচ্ছেন। এরকম অনেকগুলা ফ্র্যাগমেন্টের চেইন হইতে পারে। এটা আমরা ইনশাআল্লাহ জুমলার ডিসকাশনে দেখবো, খুব ইন্টারেস্টিং। এই হচ্ছে চেইন। চেনটা বুঝলাম, কিন্তু আমাকে যখন বলে যে ইদফাত থেকে আমি মুদাফ ইলাইহি এবং মুদাফকে আলাদা করে দেখাবো, তো যখন চেন হয় তখন একটার অংশে এক জায়গায় দেখা যাচ্ছে যে সে হলো মুদাফ ইলাইহি হচ্ছে, পরেরটা হচ্ছে সে আবার মুদাফ হচ্ছে। এখন ওই শব্দটাকে আমি কি বলে ইন্ডিকেট করব? মুদাফ বলবো না মুদাফ ইলাইহি বলবো, না দুটোই বলবো? আপনি দুটো বলবেন বলতে কি, আপনার তো এখানে ফ্র্যাগমেন্ট গুলো তো আলাদা, ফ্র্যাগমেন্ট গুলো কিন্তু আলাদা। ফ্র্যাগমেন্ট গুলোতে কমন পার্ট আছে ঠিকই, প্রথম ফ্র্যাগমেন্টটার এন্ড পার্টটা পরের ফ্র্যাগমেন্টের বিগিনিং, এরকম তো, এরকম হলে তো আমরা চেইন বলছি। সো আপনার প্রশ্নটা কিন্তু ফ্র্যাগমেন্ট বাই স্যার ফ্র্যাগমেন্ট। একটা উদাহরণ আরবিতে, যে আমর আমরি রাব্বিহি, হ্যাঁ এটা স্যার একটু আমরি রাব্বিহি, পরে যে এই বইতে আছে যে আমরি রাব্বিহি, হ্যাঁ ঠিক আছে এখানে রব্বিহি, হ্যাঁ তার রবের নির্দেশ, হ্যাঁ বা আদেশ। আমরি রব্বি যখন আপনি পেলেন, এখানে আমরি রব্বি ফার্স্ট ফ্র্যাগমেন্ট, ঠিক আছে, রব্বি কিন্তু এখানে কমন, ঠিক আছে। রব্বি যেহেতু কমন, রব্বি দুই জায়গায় আছে, একটা শেষে আছে আর একটা শুরুতে আছে, কিন্তু ফার্স্ট ফ্র্যাগমেন্টে আপনি কি পাচ্ছেন? রব্বিকে পাচ্ছেন ইলাইহি, রব্বি হচ্ছে হ্যাঁ মুদাফ ইলাইহি, আর পরেরটাতে কি পাচ্ছেন? রব্বিহি অ্যাটাচ প্রনাউন হিসেবে ওখানে ওই ডাইরেক্টলি দেওয়া হয়েছে, তখন কিন্তু আপনি মুদাফ হিসেবে পাচ্ছেন। হ্যাঁ এটা মুদাফ হয়ে যাচ্ছে। এমন অনেক এক্সাম্পল। তাহলে রব্বি আমরি লিখতে হবে স্যার ওখানে? হ্যাঁ, এখন আমাকে যদি এটা ভেঙে দেখাতে বলে তাহলে আমাকে আমরি রব্বি পর্যন্ত লিখে ভেঙে দেখাতে হবে স্যার? আমরা যেটা করি, আমরা এরপরে যখন নাকি জুমলাতে যাব তখন এটা স্যার এটা কি হবে, এটা কি আমরু রব্বি হবে না? আমরু রব্বি হচ্ছে একটা ইদাফা, আবার রব্বিহি আরেকটা ইদাফা। দুই ইদাফার মধ্যে রব্বি শব্দটা কমন আছে, এই জন্যই তো চেইন। স্যার চেইন থাকলে আমি একটু ইন্টারফেয়ার করি স্যার। চেইন থাকলে আমরা বলি এইভাবে যে প্রথমে হচ্ছে আমরু রাব্বি হলো আমরু মুদাফ, রাব্বি মুদাফ ইলাইহি, তারপরে রাব্বি সুম্মা মুদাফ, রাব্বু অথবা আবার মুদাফ হয়ে গেল, তারপরে হিটা সর্বনামটা হলো মুদাফ ইলাইহি। সেটা আপনি আপনার ক্যালকুলেটরে বলছেন, কিন্তু আমরা যেভাবে বলি সেটা শোনেন, সেটা হচ্ছে এটা কিন্তু নট নেসেসারিলি যে পাশাপাশি বা চেইনের মধ্যে ইদাফাই থাকতে হবে। There can be many other fragments, আমরা যে কটা পড়েছি তার বাইরেও আসতে পারে, এগুলো আসতে পারে এবং রিপিটেড হইতে পারে। কথা হচ্ছে আমরা যে স্টাইলে করি সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা ফ্র্যাগমেন্টের জন্য কতগুলো নোটেশন ইউজ করি। যেমন জার মাজরুর, যে ক্যাপিটাল জে থাকলে আমরা বুঝি যেখানে জার মাজরুর আছে, ক্যাপিটাল আই থাকলে আমরা বুঝি এখানে ইদাফা আছে। ওখানে আমরা আর মুদাফ কোনটা ইলাইহি কোনটা ওইটা আমরা আলাদা করার দরকার মনে করি না, বিকজ এখানে তো চেইন দেখানোর অর্থই হলো
যখন চেইন থাকে তখন আমরা প্লাস দেই, প্লাস সাইনটা ইউজ করি, আর যখন আমরা পাশাপাশি পাই তখন আমরা কমা দিই। এগুলো যখন আমরা এক্সারসাইজে যাব একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরের আগে যদি কোনো হরফেজার থাকে তাহলে না হয় আমরে রব্বি। আবার বলেন, আবার বলেন। আমরের আগে যদি কোনো হরফেজার থাকে তাহলে আমরে রব্বিহি, মিন আমরে রব্বিহি এরকম হলে হয়, না হলে হ্যাঁ হ্যাঁ হতে পারে। তার মানে ফ্র্যাগমেন্টটা আপনি আরো একটু বড় দেখছেন, হতে পারে, হতে পারে। সেটাই তো বললাম যে এটার কিন্তু লিমিটেশন নাই যে কয়টা পর্যন্ত হবে, ঠিক আছে? প্রত্যেকটা ফ্র্যাগমেন্টেরই নিজস্ব কতগুলো রুল আছে, ওই রুল যদি অ্যাপ্লাই হয় এবং কমন পার্ট থাকে তখন আমরা বলবো চেইন। এবং এটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা বিষয় এই জন্য যে আমরা কোরআনিক টেক্সটে ব্রেক ইন চেইন খুঁজি। ব্রেক ইন চেইন, যে চেইন 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 যাচ্ছে, একটা পর্যায়ে গিয়ে দেখা গেল আর চেইন নেই, তারপরে আবার আরেকটা চেইন শুরু হয়েছে বা সামথিং নিউ শুরু হয়েছে, এই জায়গাগুলো আমরা খুঁজি। তখন আমরা বুঝতে পারি, কারণ এখানে কিন্তু কোনো পাংচুয়েশন নেই। আপনার কোরআনিক টেক্সট বোঝার জায়গাই হচ্ছে এগুলো, এবং এগুলো সব ক্ষেত্রে ইউনিক না। অনেক তাফসীরকারের মধ্যে ডিবেট আছে, এগুলো হেলদি ডিবেট, যে আপনি দুই ভাবে জিনিসটাকে ইরব অ্যানালিসিস করতে পারেন। এগুলো আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ, নো ওয়ারি। আপাতত আমরা কনসেপ্টগুলো নিয়ে যাই যে চেইন জিনিসটা আসলে কি। ঠিক আছে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা, এরপরে আমরা যাই তাহলে। আচ্ছা, স্পেশাল ইজাফার লিস্ট আছে, এটা একটু দেখে নিতে হবে, এবং এগুলো অর্থগুলো দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে এগুলো রিলেশন কি। যেমন সামনে, পিছনে, উপরে, নিচে, বিটুইন, এই ধরনের কতগুলো ব্যাপার আছে, সাথে, এই জাতীয় জিনিসগুলো কোরআনের যে ব্যবহার আছে সেই লিস্ট এটা। আর জরফ আছে, মানে হচ্ছে সময় এবং স্থান সূচক যেগুলো, সেগুলো আছে। আর আরেকটা জিনিস এখানে আছে যেটা আপনাদের এক্সারসাইজে ছিল, সেটা হচ্ছে যে এই কুল্লুনের ইউজ আছে ডিফারেন্ট টাইপসের। এটা আমরা একটা সেপারেট এক্সাম্পল দিয়ে এক্সারসাইজ করিয়েছি, যারা এক্সারসাইজ করেছেন তাদের এটা জানা থাকার কথা। আচ্ছা, এছাড়া কিছু আছে যেগুলো স্পেশাল কিছু ওয়ার্ডস, যেমন পিতা, ভাই, শ্বশুর, মুখ, অধিকারী, এই শব্দগুলো কোরআনে অনেক আছে, এবং তার কিছু উদাহরণ এখানেও দেওয়া আছে। সো এগুলোর অ্যাপ্লিকেশনটা আমরা দেখে নিলে মনে রাখতে পারবো। এরপরে আছে এক্সারসাইজ। এখন কথা হচ্ছে, চেইনে যে প্রশ্নটা আসা জরুরি সেটা হচ্ছে, আপনি দুইটা ওয়ার্ডের মধ্যে ইসম হরফ কেমিস্ট্রি করছেন, আবার বলছেন চেইন, তো স্ট্যাটাস তো বিভিন্ন রকম হতে পারে। আমি স্ট্যাটাস কি করে বলবো? এখানে যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে ফ্র্যাগমেন্ট চেইনে লিড করছে কে সেটা আপনাকে দেখতে হবে। লিডিং এটা ফ্র্যাগমেন্টটা কে এবং তার স্ট্যাটাসটা কি, সেই স্ট্যাটাস দিয়ে পুরো ফ্র্যাগমেন্টটার স্ট্যাটাস আমরা বলি। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ঠিক আছে? হ্যাঁ, 4.2 এর লাস্টেরটা আমি করতে পারিনি স্যার, এক্সারসাইজ লাস্টেরটা। আচ্ছা, বি আখিং, হ্যাঁ, এই আখিং কিন্তু যে একটা ছিল, হ্যাঁ, বি আখিং লাকুম মিন আবিকুম। আচ্ছা, তাহলে বি এর সাথে আখিন একটা তো জার মাজরুর হলো, তাই না? জার মাজরুর হলো, কিন্তু আখিং লাকুম, এটা কি ইয়ে না আপনার, তানবিন আছে, তার মানে তো এটা হেভি, তখন তো এটা ইদাফা হওয়ার কি চান্স আছে এখানে? ইদাফা হওয়ার চান্স, তার মানে এটা ব্রেক করে গেছে এখানে। বি আখিং পর্যন্ত একটা, ঠিক আছে? লাকুম আরেকটা জার মাজরুর, লা তো এটা আমরা হরফে জার, তাই না? ঠিক আছে? আবার মিন আবি কিন্তু একটা জার মাজরুর, মিন হরফে জার, হ্যাঁ, হরফে জার, এবং তার সাথে আবুটা আবি হয়েছে, ঠিক আছে? মিন আবি একটা জার মাজরুর হলো। এখন আবি কিন্তু আবার গিয়ে আবিকুম, এটা কিন্তু একটা ইদাফা হয়েছে। এই জায়গায় শেষে এসে আমরা একটা চেইন পেলাম। খেয়াল করেন, প্রথমটা কিন্তু জার মাজরুর শেষ, তারপরে কি জার মাজরুর শেষ, জার মাজরুর শেষ হয় নাই, আবি আবার কমন হয়ে গেছে ইদাফাতে। খেয়াল করেছেন, এই শেষে শেষটা কিন্তু একটা চেইন, মিন আবিকুম। এখন প্রশ্ন হচ্ছে, আপনাকে এখানে বলতে লাস্টে যে এটা রাফা হয়ে যাবে। হ্যাঁ, এখানে কাজটা কি? আপনাকে প্রথমত লাইন টেনে টেনে বুঝাইতে হবে আপনি আইডেন্টিফাই করতে পারছেন কিনা
যে যেমন ধরেন আপনি বি আখিনকে যখন নাকি একটা দাগ দিয়ে এটা যে লিখে দিবেন, এটা জার মাজরুর আমরা বুঝে যাবো, আলাদা করে জার কোনটা মাজরুর কোনটা বলার দরকার নেই, ঠিক আছে? এরকম ভাবে আপনার যেহেতু আমরা এটা কমা পাবো বিকজ এখানে চেইন নেই, তাই আমরা বুঝতে পারবো যে আপনি চিনতে পেরেছেন। বাট এখানে কি মিন আবিকুম, এখানে কিন্তু মিন আবিতে একটা দাগ দিয়ে আপনি একটা জে লিখবেন, আবার আবিকুম এখানে কিন্তু আবি কমন হয়ে যাচ্ছে দুই ক্ষেত্রে, ইদাফা আই লিখবেন, এখানে জে প্লাস আই, এই যে জে প্লাস আই দিলেন এখানে একটা চেইন হয়ে গেল। এখন কথা হচ্ছে স্ট্যাটাস কোনটা কার? আমাদের তো স্ট্যাটাস বলতে হবে। জার মাজরুর হলে স্ট্যাটাস কি আমরা বলতে পারি, কোনো সমস্যা নেই। চ্যালেঞ্জটা হলো জার মাজরুরের সাথে যখন ইদাফা কানেক্টেড আছে, চেইন আছে, এখন কি হবে? এখানে লিড করছে কে? এখানে লিড করছে কে? যেখানে চেইনটা হলো লিডিং ফ্র্যাগমেন্টটা কোনটা? মিন আবি কিন্তু লিড করছে, ঠিক আছে? তার মানে এইটা পরে কি আছে সেটা আমাদের দেখার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, ইদাফা আছে, ফাইন, কিন্তু চেইনটার ওভারঅল স্ট্যাটাস হচ্ছে জার। কেন? কারণ লিডিং এ আছে মিন। ক্লিয়ার হলো? তাহলে মিন আছে। এটা কি বি আখিন তো জার মাজরুর। জি আখি, বি আখি, বি যেহেতু আছে হরফে জার, বি আখিন হচ্ছে জার মাজরুর। জার মাজরুর। জি লাকুমও তাই। লাকুমও আপনার জার মাজরুর, কিন্তু কুমটা তো মাবনি, তামির মাবনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তারপরে তাহলে বলতে এগুলিকে বলতে হবে না, যে এখানে রাফা নাসব জারের ডেসক্রিপশন বলতে পারেন। আপনি যেটা বললাম, আমার আইডিয়াটা হলো যে একটা দাগ দিবেন, দাগ দিয়ে আপনি যে ক্যাপিটাল জে লিখবেন, ক্যাপিটাল জে লিখলাম বুঝে যাবেন জার ফ্র্যাগমেন্ট আপনি আইডেন্টিফাই করেছেন। উপরে তো জার মাজরুরের দাগ দিয়ে উপরে তো লেখা আছে যে মুদাফির নিচে একটি, মুদাফিলের নিচে দুইটি। জার মাজরুরের সেই ক্ষেত্রে জার মাজরুরটা এখানে কনসিডারেশন না, এখানে হচ্ছে আমরা আছে বলে আমরা আলোচনা করছি বিকজ আমরা এই চ্যাপ্টার পড়ে আসছি, কিন্তু এখানে হচ্ছে ইদাফাটা ইয়েটা করতে বলছে আবিকুম, রাইট? আবিকুম, ঠিক আছে। আচ্ছা, এখানে কোরআন থেকে কয়েকটা এক্সাম্পল আছে, বিশেষ করে সূরা ইউসুফে এই শব্দগুলো কমনলি আসছে, ভাইয়ের কথা, বাবার কথা, এরকম কথাগুলো আসছে। আচ্ছা, ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, তাহলে এখানে যেহেতু আমাদের মুদাফ মুদাফিল ইলাইহি এই কথা, ওয়াল্লাহু কি তারপরে যার এখানে কিন্তু ওয়াল্লাহুটা কিন্তু জার মাজরুর নয়, বিকজ এটা কিন্তু রাফা স্ট্যাটাসে আছে, তার মানে হচ্ছে এটা একটা ওয়াত, শপথ, ঠিক আছে। জুটা কিন্তু আমরা একটা স্পেশাল মুদাফ পেলাম, আমাদের টেবিলে ছিল একটু আগে যে টেবিলটা আমরা দেখলাম, যেখানে স্পেশাল কতগুলো ওয়ার্ড, 5টা ওয়ার্ড, তার মধ্যে জু কিন্তু আছে। জুর সাথে আল ফাদলি এটা কিন্তু একটা ইদাফা, ঠিক আছে, জুল ফাদলি, ঠিক আছে না? আচ্ছা, এখন ফাদলি আবার একটা মুদাফ, তারপরে আল আযীম, কিন্তু আল আযীম কি স্ট্যাটাস আছে? রাফা, হ্যাঁ, তাহলে তো এখানে ফার্দার ইদাফা চেইন নাই, যদিও স্ট্রাকচারটা মেলে। এখানে আল আযীমি হইলেই আমরা বলতে পারতাম জু থেকে লেড বাই জু একটা চেইন, কিন্তু এটা বলতে পারছি না কেন? বিকজ শেষে কিন্তু আপনার ইয়ে নেই, কি বলে, মুদাফ ইলাইহির যে শর্ত সেটা কিন্তু পূরণ করছে না। প্রশ্ন করব স্যার। জি, তার মানে হচ্ছে জুল ফাদলি পর্যন্ত আমাদের ইদাফা। একটা প্রশ্ন স্যার করতে চাই। জি 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 জি, এই যে জুল ফাদলিল আযীমু, হ্যাঁ, ইজ देयर এনিথিং লাইক ইন কোরআন? আযীমু তো না, এটা কিন্তু কোরআন, আযীমু হবে না না না, এটা কোরআন থেকে দেওয়া হয়নি। কোরআন থেকে যে নিচের অংশটা যেখানে আয়াত উল্লেখ করা আছে, যেখানে সেগুলো কোরআন থেকে। ফাদলিল থাকলে আযীমি হবে, সিফাত মাওসুফ। না, সেটা তো আমরা আলাপ করলাম, কিন্তু এখানে আপনাকে টেস্ট করা হচ্ছে, সবাইকে যারা টেস্ট করা হচ্ছে যে আপনি রুলটা ধরতে পারেন কিনা, রুলটা ধরতে পারেন কিনা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এগুলো দেখলাম। লাস্টে রাফা হলো স্যার, কোনটা রাফা হলে তো ইয়ে হবে না, চেইন হবে না। ওইটা আল্লাহু যুল ফাদলি, এটা কি লাস্টে তো রাফা হলো না? আল আযীম তো চেইনে পড়লো না, তো যুল ফাদলি থেকে তো শেষ। ওটা বোঝানোর জন্যই পেশ দেওয়া হয়েছে এখানে রাফা করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা যাতে আপনি রুলটা অ্যাপ্লাই করার পরে দেখেন যে ও এটা তো ইদাফা হয় না, ঠিক আছে। আযীমি হইলে কিন্তু আপনি ইদাফা চেইন বলতেন, কিন্তু এটা এই রাফা থাকার কারণে এটা চেইন হলো না। তাহলে আপনার এখানে যে চেয়েছে সেটা কিন্তু এখানে শেষ, জুল ফাদলি থেকে শেষ, রাইট?
ঠিক আছে? তাহলে আমরা এখন এটা কি টিক মার্ক করব, রাফা নসব না জার, কি টিক মার্ক করব আমরা? এখানে তো ইজাফা হয় এই যেটা হলো সেটা তো আপনার জু দিয়ে শুরু, তার মানে লিড করছে রাফা দিয়ে, লিডিং স্ট্যাটাসটাই তো আপনার পুরো ইজাফার চেইনটার হবে, চেইন বলতে এখানে যে ইজাফাটা আছে তার স্ট্যাটাস হবে, তার মানে রাফা হবে। তাহলে এখন রাফা হবে আর কি, তাই তো? হ্যাঁ রাফা ওনার হবে। পছন্দ এটাই। আপনি বলেন জুটা কি আছে, জুটার স্ট্যাটাস কি? রাফা। এটা লিড যে করছে তার স্ট্যাটাসটাই হবে ইজাফার স্ট্যাটাস। আচ্ছা মেবি নাও ট্রাবল, হ্যাঁ ঠিক আছে ফাইন, চ্যাপ্টার 6 আমরা যাচ্ছি। তাহলে এই পর্যন্ত যদি আর কোনো প্রশ্ন না থাকে, লেটস মুভ টু হরফ। কিন্তু আমরা এখন সময় দিব না, বিকজ আমরা ওগুলা এক ডিসকাশনে কভার করে ফেলেছি। এক্সারসাইজ গুলো থেকে যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন, আমরা দেখব, আদারওয়াইজ উই শুড গো টু চ্যাপ্টার 6। আচ্ছা চ্যাপ্টার 6 এ হচ্ছে বচন, আপনার নাম্বার, জেন্ডার এন্ড টাইপ। মানে আমরা ইসমের 4টা প্রপার্টি নিয়ে বলেছি, বিকজ আমাদের জুমলাতে গিয়ে এই 4টা লাগবে। জুমলাতে শুধু না, জুমলার আগে যে ফ্র্যাগমেন্ট গুলো আছে সেই ফ্র্যাগমেন্ট গুলো ম্যাচ করতেও আমাদের এই স্ট্যাটাস গুলো লাগবে, সরি প্রপার্টি গুলো লাগবে। সো প্রপার্টি গুলো কিন্তু আমরা সময় নিয়ে প্রথমটাতেই ডিটেল দেখলাম, এবং জেন্ডারের ক্ষেত্রে, নাম্বারের ক্ষেত্রে মোটামুটি একটা রিগোরাস ডিসকাশন আছে, যেটা আমরা আগেও করেছি, আজকে ইনশাআল্লাহ দেখে নিব। বাট সবার শেষ যেটা টাইপ, সেটা ইজ ভেরি সিম্পল, ওইটা আমাদের এক পাতা দেখলেই হবে। তো প্রথম কথা হচ্ছে, মুসলিমুন চার্ট থাকার পরে কেন আমরা এন্ডিং সাউন্ডের ক্ষেত্রে স্টেটমেন্টটা একটু রিভাইজ করি। ফার্স্ট এন্ড ফরমোস্ট, আমরা কেন এন্ডিং সাউন্ড, এন্ডিং কম্বো আইডেন্টিফাই করছিলাম, এর কাজটা দরকারটা বচনগুলোকে আইডেন্টিফাই করার। আমরা এই পর্যন্ত যেই স্ট্র্যাটেজিটা ফলো করে আসছি সেটা হচ্ছে যে প্রসেস অফ এলিমিনেশন। যে জিনিসগুলো সংখ্যাগতভাবে কম আছে সেগুলোকে আমরা আলাদা করে ফেলতে চাই, তাহলে কি হয়, ওইটা নিয়ে আর মাথা ঘামানোর দরকার হয় না। সো আমরা মুসলিমুন চার্টের মাস্কুলিন, ফেমিনিন, হেভি, লাইট যদি মাথায় রাখতে পারি, এটা যদি আমাদের একটু প্র্যাকটিস থাকে, তাহলে অনেক সহজ হয়ে যায়। কেন? তখন আমরা সরি, কেউ কিছু বলছেন? সো মাস্কুলিন, ফেমিনিন, হেভি, লাইট যদি চার্ট গুলো আমাদের মাথায় প্রপারলি কাজ করে, রাফা, নসব, জার, সিঙ্গুলার, আপনার ডুয়েল এন্ড প্লুরাল, তাহলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে কম্বো যেগুলা, দেখেন আমাদের এক একটা চার্টে 9টা করে এলিমেন্ট আছে, তাই না? আপনার এক বচনের 3টা, দ্বিবচনের 3টা, বহুবচনের 3টা, এরকম মাস্কুলিনেও আছে, ফেমিনিনেও আছে, তাই তো? এখন এই 9টার মধ্যে আপনি 6টা করে বলতে পারেন কম্বো। এক বচনের 3টা আপনি বাদ দিয়ে বাকিগুলো যদি বলেন, তাহলে কিন্তু আপনি কম্বো হিসাবে ওগুলোকে আলাদা করতে পারছেন, এবং সেগুলোর ক্ষেত্রে কিন্তু 3টা জিনিস বলে দেওয়া সম্ভব, যে আপনি স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার বলতে পারছেন, ওখানে কোনো কনফিউশন নাই। কনফিউশনটা কোথায়? শুধুমাত্র এন্ডিং সাউন্ডের ক্ষেত্রে। এই একটা কারণে কিন্তু আমরা কম্বো সাউন্ড নিয়ে মাথা ঘামিয়েছি, যে আমরা ঝামেলাটাকে আইসোলেট করে অল্প জায়গায় নিয়ে আসব, সেখানে জুম ইন করে রুলটা দেখব যে কি অ্যাপ্লিকেবল, কি অ্যাপ্লিকেবল না। যেখানে বিষয়টা ম্যাটার করে না সেখানে আমি খামাখা রুল দেখতে যাব কেন? দিস ইজ দ্য আইডিয়া, ঠিক আছে? আমরা সেই হিসেবে যেটা দেখেছি সেটা হচ্ছে কম্বোর ক্ষেত্রে এই ঝামেলাটা নাই, যে আপনি ব্রোকেন প্লুরাল হচ্ছে কি হচ্ছে না, এক বচনের সাথে চেহারা এক হয়ে যাচ্ছে, এখন কোনটা হবে, এই যে বিষয়টা, এইটাই আমরা এই চ্যাপ্টারে এসে আলাদাভাবে দেখছি। অর্থাৎ আগে যে আমরা মুসলিমুন চার্ট থেকে মাস্কুলিন চার্ট, ফেমিনিন চার্ট আলাদা করেছি, সেইটুকু নলেজ কিন্তু আমাদের কাজে লাগবে। কোন কাজে লাগবে? কম্বোর ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে? এবং সেটা ধরেন প্র্যাকটিসের ব্যাপার, কোনো কোনো ক্ষেত্রে সবকিছু বোঝার পরেও একটু কনফিউশন হয়। যেমন ধরেন আমরা ফেমিনিন প্লুরাল যেটা আছে, আতুন, আতিন, আতিন, বা এর লাইট ফর্ম আতু, আতি, আতি, হঠাৎ করে আপনার দেখে এন্ডিং সাউন্ড মনে হতেই পারে,
কথা হচ্ছে প্র্যাকটিস লাগবে, কিন্তু আমরা বলছি সেটা তো একটা জেনারেল রিকোয়ারমেন্ট, প্র্যাকটিস সবারই লাগবে, কিন্তু কথা হচ্ছে আপনি কোথায় জুম ইন করবেন, কোথায় আপনি একটু অ্যাটেনশন বেশি দিবেন, যেখানে একটু কমপ্লেক্সিটি আছে এবং সেটা যদি কম এরিয়াতে হয় আপনার জন্য সুবিধা, সেইভাবে আমরা আইসোলেট করে এন্ডিং সাউন্ডে এসে বলছি যে এটা দেখতে 1 বছরের মতো হলেও there is a possibility যে ব্রোকেন প্লুরাল থাকতে পারে, সেটা যদি হয় তাহলে তার রুলগুলা কি সেটা হচ্ছে এখানে দেখার বিষয়। বাকি যা রুল আমরা আগে শিখেছি ওগুলো সব কিন্তু আগের মতোই, এখানে নতুন করে কিছুই বলা হবে না, ওগুলো কিন্তু এখানে শুধু মেনশন করা হবে। যেমন প্রথমেই বলা হচ্ছে যে আমরা একটু পরে গিয়ে দেখে আসি একটা টেবিল, তাহলে মেলাইতে সুবিধা হবে। এই একটা টেবিলে এখানে গ্রামাটিক্যাল ট্রিটমেন্টের একটা টেবিল আছে আমার কাছে। হ্যাঁ, ওটা জেন্ডারে গিয়ে আমরা মেনশন করেছিলাম। পেজ 62 তে আছে আমাদের ওয়েব পেজ 62 না? জি জি, গ্রামাটিক্যাল ট্রিটমেন্টের যে এটা নাম্বারের লাস্ট 65 তাহলে তার আগেরটা 60 আর দুইটা আগে নাম্বারের লাস্ট এটাতে, এটার আগে, এটা ঠিক আগে, এটার আগেরটাতে হচ্ছে জি এখানে জেন্ডার। জি জি এখানে এই 6.1.5 এটা হচ্ছে যে জিনিসটা আপনি মাথায় রাখলে এর জন্য চার্টটা কই স্যার আমরা শুধু এখানে ব্রোকেন প্লুরালটা আর জেন্ডারটা ভালো মতো ঠিক আছে। সো এটার জন্যই আমি ওই এক্সাম্পল দিতে চাচ্ছিলাম। এটা 6.1 6.1.7 6.1.7 আচ্ছা এর উপরে এই যে এইটা এই টেবিলটা এই যে উপরে, এটা যদি আপনি ভালো মতো হজম করতে পারেন, মিলাই নিতে পারেন, এবং এটা দেখবেন আপনি এর আগে আমরা চার্ট থেকে যা শিখেছি সেগুলোর কথাও আছে, ব্রোকেন প্লুরালের কথাও আছে। সো এখানে আমরা উপরের পার্টটা পরে দেখি। প্রথমে আমাদের বলা হয়েছে কিছু উদাহরণ দেওয়া আছে, কিছু সিস্টেমের উদাহরণ দেওয়া আছে, এবং সেই উদাহরণগুলা ব্যাকরণিক আচরণ মানে গ্রামাটিক্যাল ট্রিটমেন্টটা কি আর কোথায় এটা অ্যাপ্লাই হচ্ছে, এই তিনটা জিনিসকে আমরা দেখছি তিনটা রোতে। সো কার জন্য দেখছি? প্রথমে দেখছি স্বাভাবিক পুরুষবাচক বহুবচন, তার মানে মুসলিম চার্টে যা আছে, হ্যাঁ, তাহলে বহুবচন হইলে অবশ্যই আমার উনা ইনা, ঠিক আছে না? তো এইটা দেখেই আমরা বুঝতে পারবো স্ট্রাকচারে পড়ে গেলে পুরুষবাচক বহুবচন, এবং এটা কম্বো হবে, শেষের কম্বো থেকে আমরা বুঝতে পারবো। এই কলামটাতে কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন? এই যে স্বাভাবিক পুরুষবাচক বহুবচন মুসলিমুন চার্ট, মুসলিমুনা, মুসলিমিনা, এই উদাহরণের ক্ষেত্রে তার ট্রিটমেন্টটা কি? এগুলোকে ম্যাসকুলিন প্লুরাল ধরা হয়, এবং এগুলো কি দিয়ে আমরা বুঝতে পারছি? যে এন্ডিং কম্বো যেগুলো আছে এইসব সেগুলোর ক্ষেত্রে। এইটুকুতে কোনো কনফিউশন থাকার কিন্তু কথা না, বিকজ এগুলো একেবারে প্রথম দিকের চ্যাপ্টারের আমাদের কাজ, তাই না? এখানে স্টেপ বাই স্টেপ সমস্যা নেই, হ্যাঁ স্টেপ বাই স্টেপ যেখানে সমস্যা নেই সেটাও আমরা মাথায় রাখবো, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড হচ্ছে ওইটারই মাস্কুলিন ফেমিনিন চার্ট, ওই জিনিসটারই ফেমিনিন চার্ট কি আছে? স্বাভাবিক স্ত্রীবাচক বহুবচন কি? মুসলিমাতুন, মুসলিমাতিন, একই জিনিস, শুধুমাত্র মাস্কুলিনের জায়গায় ফেমিনিন। এটাও কোথায় অ্যাপ্লাই হচ্ছে? কম্বোতে, এন্ডিং কম্বোতে। তাহলে 1 আর 2 এর ক নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের দেখতে হবে 3 এর গ, 3 এর ঘ, 4 আর 2 এর খ। কেন আলাদা করলাম এটা পুরোটা চারটা দেখা হয়ে গেলে ক্লিয়ার হয়ে যাবে। মানে 2 এর ক এর স্বাভাবিক আদার পার্ট যেটা, এখানে যেহেতু আমরা ফেমিনিন বলেছি, 4 থেকে তো একটা পেলাম, কিন্তু there is something called আপনার নন হিউম্যান
নন হিউম্যান যে মিনিং আছে তার ফেমিনিন। আচ্ছা, ওটা তো পরে যাই। আমরা প্রথমে 3-এর গ দেখি। 3-এর গ হচ্ছে হিউম্যান ভগ্নবচন। তা আমরা যেটা এই চ্যাপ্টারে এসে প্রথম বলেছি সেটা হচ্ছে যে দ্য রিজন এন্ডিং সাউন্ডের ক্ষেত্রে আমরা স্ট্যাটাস ছাড়া অন্য কিছু বলছি না, যদিও আমাদের আইডিয়াটা এরকম চেহারা দেখে তো এক বচন মনে হয়, মাস্কুলিন ফেমিনিন চার্ট তো আছে, ওগুলোর থেকে তো কিছুটা আইডিয়া হয়, কিন্তু একটা কনফিউশন হয়ে যায় এই জন্য যে এন্ডিং সাউন্ডের চেহারা এক বচনের আর লোকাল ব্রোকেন প্লুরাল যেটা সেটা চেহারার মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য না থাকার কারণে এন্ডিং সাউন্ডের গুলো আমরা বলি না কেন? কারণ বাকি রুল গুলো অ্যাপ্লাই না করা পর্যন্ত আমি তো নিশ্চিতভাবে বলতে পারতেছি না আমি কারেক্ট বলছি কিনা। দিস ইজ ওয়াই আমরা এটাকে আলাদা করেছি। এখন আলাদা করার ক্ষেত্রে বিষয় হলো এই যে এই ব্রোকেন প্লুরাল 2 রকমের আছে, আকলমত এবং গায়রে আকল। এবং আকল বলতে আমরা যাদের ডিসিশন মেকিং এবিলিটি আছে, হিউম্যান যদিও বলছি, আমরা হিউম্যান বলতে ডিসিশন মেকিং এবিলিটি আছে এমন মালাইক, জিনস এবং আপনার হিউম্যান বিং। এই 3 ক্যাটাগরির যদি কোনো ইসম হয় যে ইসমটা এই 3 ক্যাটাগরির কাউকে নির্দেশ করে, তখন আমরা বলবো যে এই হিউম্যান ব্রোকেন প্লুরালের আকল আছে। ঠিক আছে, এটা হিউম্যান ব্রোকেন প্লুরাল। এরকম এক্সাম্পল হচ্ছে মালাইকাতু, রুসুলুন, উলামা, এগুলোর কিন্তু গ্রামাটিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে শি, মানে হচ্ছে স্ত্রীবাচক এক বচন, অথবা এর মিনিং থেকে আমরা যেটা পাই শি কিন্তু একটা ট্রিটমেন্ট। এটা কিন্তু এটা না যে তারা আসলে ফেমিনিন, আসলে কিন্তু তারা ফেমিনিন না, এবং তারা কিন্তু প্লুরাল, কিন্তু আমি শি বলতে গেলে তো এক বচন বলছি। সেই কম্বিনেশনটা ইম্পর্টেন্ট। এখানে নাম্বার জেন্ডার কম্বাইন্ড হয়ে গেছে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। কিন্তু সেটা কিন্তু গ্রামাটিক্যাল ট্রিটমেন্ট, অ্যাকচুয়ালি কিন্তু সে একটা প্লুরাল এবং তার জেন্ডারটা কিন্তু মিনিং এর উপরে ডিপেন্ড করতে পারে। গ্রামাটিক্যালি আমরা বলছি যে শি এক বচন, স্ত্রীবাচক, অথবা মিনিং থেকে যেটা আসে সেটা। এই একটা জায়গায় পার্থক্য আছে যখন আমরা নন হিউম্যানে দেখব। নন হিউম্যানে এই অথবার সুযোগটা নেই, এই চয়েসটা নেই, শুধুমাত্র শি। এটা হলো 2-এর খ। যেমন 2-এর খ তো বলছে গঠন স্বাভাবিক, স্ত্রীবাচক বহুবচন, কিন্তু অর্থটা নন হিউম্যান। এখন কথা হচ্ছে নন ব্রোকেন প্লুরাল কি না, হিউম্যান কি না, নন হিউম্যান কি না, এগুলো জানতে গেলে কিন্তু মিনিংটা জানতে হবে, মিনিং থেকে কিন্তু আসতে হবে। এবং সেই জন্য আমরা এই লেভেলে এক্সারসাইজে মিনিংটা মেনশন করে দেই। তাহলে 1, 2 ক খুব ইজি ছিল, 3 গ ডিসকাস করলাম, 2 খ ডিসকাস করলাম। এই পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে বলেন। বাকি থাকলো 4-এ আসার আগে বলেন 3 ঘ এবং 2 খতে কোনো কনফিউশন আছে কিনা। স্যার 3, জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি স্যার 3-এর গতে আমরা 2টা অপশন আছে, একটা তো শি সিঙ্গুলার, শি উইথ সিঙ্গুলার একটা, আরেকটা হলো এটা শি মানেই সিঙ্গুলার ফেমিনিন। শি বলতেই শি কিন্তু মানে দে আর হয় না, দে যদি বলেন যে ফেমিনিন দে, সেটা কিন্তু শি যখন আপনি বলছেন ইউ আর কভারিং 2 থিংস, ইউ আর কভারিং দ্য জেন্ডার অ্যাজ ফেমিনিন এন্ড নাম্বার অ্যাজ সিঙ্গুলার। ঠিক আছে, এটা হলো একটা চয়েস, এটা হলো একটা চয়েস। সেকেন্ড আরেকটা চয়েস হলো প্রকৃত লিঙ্গ বহুবচন, মানে যদি এটা মিনিং থেকে যদি বোঝা যায় এটা মাস্কুলিন হবে, তাহলে এটাকে বহুবচনই বলতে হবে নাকি সিঙ্গুলার বলা যাবে অর্থের দিক থেকে যদি বোঝা যায়? না, যদি আপনি অথবাতে যান, অথবাতে গেলে আর শি ট্রিটমেন্টের কোনো পার্টি রাখবেন না। এটা হচ্ছে তখন হয়ে যাবে অ্যাকচুয়াল যা জেন্ডার এবং এটা প্লুরাল। কারণ এটা ব্রেকন প্লুরাল যেহেতু, এখানে তখন আর চয়েস নেই, অথবাতে আসলে আর কোনো চয়েস নেই, ডিফারেন্ট প্যাকেজ। মানে এই কনসেপ্ট নিলে আর ওই কনসেপ্টে দেওয়া যাবে না, মিক্স করা যাবে না, মানে একটা ডিফারেন্ট প্যাকেজ হয়ে গেল। হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ। জি স্যার, জি। আচ্ছা, তাহলে এখন আসলে আমাদের বাকি থাকলো শব্দগত বহুবচন। যেমন ইসম জামা আছে কতগুলা, জাতি, বংশ, জনগণ, হ্যাঁ, এগুলা কখনো সিঙ্গুলার হয় না।
এবং এগুলো মাস্কুলিন ধরা হয়, যেখানে এই জাতির মধ্যে পুরুষ নারী সবই আছে, কিন্তু এখানে মাস্কুলিন ধরা হবে। কওমুন, কর্নুন, নাসুন, এই ধরনের। স্যার এখানে এটা শব্দগত বহুবচন, এখানে আমার নিজের মানে একটা, আমি নিজে পড়তে গিয়ে এটা একটা প্রশ্ন জাগছে, এটা শব্দগত বহুবচন বলে আবার জাতি বংশ, এখন শব্দ জাতি বংশের বাইরেও তো অন্য কোনো শব্দ হতে পারে, তো এটা শব্দগত বহুবচন এর ব্যাখ্যাটা কি আসলে? হ্যাঁ, ব্যাখ্যাটা হচ্ছে যে এমন একটা ইসম নিয়ে আমরা কাজ করছি যে ইসমটা ইটসেলফ অনেককে নিয়ে হয় নরমালি। যেমন জাতি আপনি আর্গু করতে পারেন যে ইব্রাহিম আলাইহিস সালাম একা একটা জাতি ছিলেন, মুসলিম জাতি ছিলেন, সেটা একটা এক্সেপশন, বাট নরমালি একটা জাতি হইতে হইলে এটা বহুবচন। বংশ অনেকের সম্মিলিত একটা শব্দ। জনগণ, এটা শব্দটাই বোঝা যায় এখানে অনেকে আছে, মানে the word itself says যেখানে অনেকে আছে, প্লুরাল। মানে শব্দগত বহুবচন মানে the word itself is saying যেটা একটা প্লুরাল ওয়ার্ড। এখানে আপনার ওই উন দিয়ে আপনি এক বচনে যেতে পারবেন না, এখন যেতে পারবেন না কেন? কারণ মিনিংটাই বলে দিচ্ছে এটা এক বচন হয় না, এটা বহুবচন হবে। এটাই হলো কথা। শব্দগত বহুবচন মানে এটা। বরং এর বহুবচন হয় আর কি। হ্যাঁ, এর আবার বহুবচন হয়। কারেক্ট। এর আবার বহুবচন, যে ব্রোকেন ফেল হচ্ছে এখন। ঠিক আছে, তাহলে এই টেবিলটাকে সামনে রেখে যদি আপনারা এই দুটো চ্যাপ্টারকে করেন, প্র্যাকটিস করার চেষ্টা করেন এবং এক্সারসাইজ করতে গিয়ে যদি আটকান জানালে ইনশাআল্লাহ আমরা ইনপুট দিয়ে দিব। আর যেহেতু আমরা রিভিউ করে ফেললাম আজকে মোটামুটি আমাদের যতটুকু পড়া হয়েছিল, আমরা এরপরের থেকে কিন্তু এক্সামে যাব। যারা ইন্টারেস্টেড আছেন, যেমন শফিউর রহমান ভাই অনেকদিন থেকেই বলছেন, আমরা দেই নেই, এখন মোটামুটি রিভিউ হয়ে গেল, আমরা এখন থেকে দিব। যারা এক্সারসাইজ করেছেন তারা তো কমফোর্টেবল মাশাআল্লাহ, আর যারা করেন নাই এখন করতে পারেন, করাটা উচিত, করলে আপনার কমফোর্টটা চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এক্সেপ্ট যদি অন্যদের আলাদা সাজেশন থাকে আমরা এসএম চ্যাপ্টার শেষ করে করতে পারি ইনশাআল্লাহ। দেখি বলে বাকিদের ভিউটা নিয়ে নিব। এই হচ্ছে মোটামুটি আজকে 11টা বাজে মোটামুটি ভাবে আমরা কভার করেছি। যদি এরপরে আসলে আলাদা সেশন করা যেতে পারে, না করলেও হয়, আমরা যদি ওভার দ্য উইক এক্সারসাইজগুলো করি, আপনারা যদি সাবমিট করেন বা কোয়েরি করেন যেটা এখানে সমস্যা হচ্ছে এটা বলে দিতে হয়, আমি বলে দিব ইনশাআল্লাহ বলে দিব। সো আমাদের টার্গেট হলো নেক্সট দিন থেকে বইয়ের পিছনে যে এক্সারসাইজগুলো আছে স্যার, বইয়ের পিছনে যে এক্সারসাইজগুলো আছে ওইগুলা করে যদি আমি ছবি তুলে সেন্ড করি, তাও তো একটা হবে না স্যার, ফিডব্যাক পাওয়া যাবে? ডেফিনেটলি হবে। জি। তাহলে আপনার প্র্যাকটিস হয়ে যাবে, প্লাস আপনার কোনো যদি গ্যাপ থেকে থাকে সেটা আমি আইডেন্টিফাই করতে পারবো এবং আপনি গ্র্যাজুয়ালি ক্যাচ আপ করতে পারবেন। আর এখন আমরা ফেলে ঢুকলেও এগুলা কিন্তু আমরা ভুলে যাচ্ছি না, বিকজ একটু আগে বলেছি আপনাদেরকে যেগুলো কেন শিখছি। এগুলো কিন্তু আমাদের কোরআন পড়ার উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরআন পড়ে আমি বাক্য বুঝতে চাই, আল্লাহ কিভাবে কনস্ট্রাক্ট গুলো করেছেন সেগুলো আমি বুঝতে চাই, যেখানে কোনো পাংচুয়েশন সাইন নেই। সো দিস আর দ্য টুলস থ্রু হুইচ আমরা এই ফ্র্যাগমেন্ট গুলোর ম্যাচিং করব, সেখান থেকে আমাদের মুক্তাদা খবর, তারপরে মুতাল্লিক, এগুলোর বাকেটে ফেলবো, ওগুলো ইন্টারেস্টিং এক্সারসাইজ সামনে আসতেছে। বাট এখানে যদি উইকনেস থেকে যায় তাহলে আপনি পরে গিয়ে মজা পাবেন না। এই জন্য আমি বলছি যে কষ্ট করে হলেও রাইট। তো এনএসএফ কিন্তু আমি আপনাকে উত্তরটা দিয়েছি শফিউর রহমান ভাই। সেটা হলো যে টাইপের ক্ষেত্রে একটা ডিসকাশন, সেটা হলো যে টাইপ আমরা সহজে বুঝতে পারি যে ডিফল্ট হচ্ছে নাকিরা, আর কিছু কারণ আছে, 7টা কারণ হয়, 7টা কারণের যে কোনো একটা হইলে পরে এটা মারিফা হয়। তো তার মধ্যে মানে নিশ্চিতভাবে যখন আমরা বলতে পারি না যে মারিফা হচ্ছে কিনা, কিন্তু একটা পসিবিলিটি থেকে যায়, তখন আমরা এনএস বলি, নট শিওর বলি। তার একটা এক্সাম্পল হচ্ছে যখন আপনার ডুয়েল একটা ইসম যখন নাকি লাইট হয়, লেটস সে জিরো আইনিকে শেষে যখন আইনের জায়গায় আই হয়ে ইয়া সুকুনে শেষ হয়ে গেল, এই শব্দটা দেখে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা যেহেতু আপনার সামনে নাই, আপনি বুঝতে পারছেন না যে এটা লাইট হলো কেন, নুনটা সরে গিয়েছে কেন। তার একটা কারণ হতে পারে যে ইদফা হয়েছে। ইদফা যদি হয়
তো সেই ইদফর যে আপনার মুদাফ ইলাইহি যদি প্রপার হয়, যদি মারিফা হয়, তখন কিন্তু মুদাফটাও মারিফা হয়ে যাবে। যেমন মসজিদুল ইমামুল মসজিদি বলতে গিয়ে আমরা যেমন ইমাম নরমালি কিন্তু নাকিরা, কিন্তু আল মসজিদের ইমাম হওয়াতে কিন্তু আমরা সেটাকে মারিফা বলছিলাম। দিস ইজ দ্য এক্সাম্পল। এখন এরকম একটা পার্টে এসে কিন্তু আমরা জানছি না যে কি কারণে লাইট হয়েছে, তখন আমরা বলি নট শিওর। কিন্তু স্যার প্রপারের কিছু রুল বাদে সব, হ্যাঁ এটা তো নর্মাল রুল, এটা তো স্ট্র্যাটেজি যে আমরা কিভাবে আলাদা করব। কিন্তু এই যে প্রপারের রুলের মধ্যে 7টার মধ্যে এটা আছে না যে ইদফর ক্ষেত্রে মুদাফ ইলাইহি যদি প্রপার হয় তাইলে মুদাফটাও প্রপার, এটা একটা 7টার মধ্যে একটা কারণ না। সো ওই কারণটা ঘটছে কিনা এটা যখন নাকি ডাউটফুল, নিশ্চিত হওয়া যাচ্ছে না, তখন আমরা বলি এনএস। আর যখন এটা নিশ্চিত হওয়া যায় তখন কিন্তু আমরা সেখান থেকে বলে দিই। ঠিক আছে? তাহলে আমার রিকোয়েস্ট হচ্ছে আগামী একটা সপ্তাহ আপনারা একটু এক্সারসাইজ গুলো করেন। আমরা যা যা রিভিউতে আলোচনা করলাম, ভিডিওটা থাকলো ইনশাল্লাহ আপনারা এটাকে দেখতে পারবেন বারবার। আগের লেসন তো আছেই। অন টপ অফ দ্যাট এক্সারসাইজ গুলো নিজের মতো করেন। ডোন্ট ওয়ারি অ্যাবাউট যে এটা কি এভাবে দিলে হবে কিনা না হবে। আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আপনি এক্সপ্রেস করেন। যদি হয় তো ভালো, না হলে বলে দিব যে এখানে কারেকশনটা কি আছে ইনশাল্লাহ। এই এক্সারসাইজটা হয়ে গেলে আপনার এই পার্টের একটা ফাউন্ডেশন স্ট্রং হয়ে যাবে। এটাই আমাদের দরকার। আমাদের প্রত্যেকটা ইসম আলাদাভাবে চিনে চিনে পারফেক্টলি আপনার স্কোর করতে হবে এরকম কিছু নাই, কিন্তু পাস ফেল বলে কিছু নাই। আপনি আপনার ফাউন্ডেশনটা স্ট্রং করতে পারলেন কিনা, সো দ্যাট এটাকে ইউজ করে সামনে আমরা যে অ্যাপ্লিকেশনটাতে যাব সেখানে আপনি হঠাৎ করে আপনার কাছে এরকম মনে না হয় আগের জিনিসগুলো তো ধরতে পারি নাই, এখন তো আমার ক্লাসটা ভালো লাগছে। সামনে কিন্তু আসলে মজার ক্লাস আসতেছে, ওই জন্য বলছি এইখানে একটু কষ্ট করবেন, এই একটা সপ্তাহ একটু কষ্ট করবেন। তাহলে কি আজকে আমরা ক্লোজ করব, অথবা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রস্তাব থাকে বলেন। স্যার নেক্সট উইকে আমরা তাহলে ফেলে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তবে আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি আপনারা একটা সপ্তাহে কিন্তু এক্সারসাইজ করবেন, কারণ আমরা কিন্তু এখানে আজকে এক্সারসাইজ করে করতে পারিনি বিকজ সময় ছিল না। ঠিক আছে? ইনশাআল্লাহ। অলরাইট, তাহলে আমরা এখানে ক্লোজ করছি। কি বললেন দেখি চ্যাটে কি আসছে। অলরাইট, ঠিক আছে তাহলে আমরা আপাতত এখানে ক্লোজ করছি। আপনারা এক্সারসাইজ গুলো করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাইম ভাই আছেন? অ্যাডমিনের কেউ থাকলে ক্লোজ করে দিবেন প্লিজ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।